তোমাদের 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, প্রথম লং কোশ্চেন হচ্ছে বিভাগ ক। 1 এর দাগের যে লং কোশ্চেনগুলি আছে সেগুলি দেখাচ্ছি। তো 1 নাম্বার যে কোশ্চেন এ এর দাগ, মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার এর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ে দেখে নাও এবং আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দুটি পার্থক্য, তো এটা তোমরা খাতায় নোট করে রাখো। এরপরে আসছি আমি বি এর দাগের কোশ্চেন, এনকোডারের ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো। এ হচ্ছে তোমাদের এনকোডার। এনকোডারের ইনপুট আছে এখানে 10টি, 0 থেকে 9, এবং আউটপুট হয়েছে 4টি। এখানে এই লজিক সার্কিটে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট থাকবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে সি, দুটি হাফ সাবট্রাক্টর যোগ করে একটি ফুল সাবট্রাক্টর গঠন করো। মানে হচ্ছে দুটো হাফ সাবট্রাক্টর নিয়ে একটি ফুল সাবট্রাক্টর করতে বলেছে, মানে ফুল সাবট্রাক্টরটি করে দেখালেই হয়ে গেল। দেখো এখানে এই একটা হাফ সাবট্রাক্টর আর এখানে এই একটা হাফ সাবট্রাক্টর, এই দুটোর মিলিত হয়ে যে আউটপুটগুলো বেরিয়েছে সেটাকেই কিন্তু আমাদের ফুল সাবট্রাক্টর বলেছে। এটা হচ্ছে ফুল সাবট্রাক্টরের ব্লক চিত্র, আর এটা হচ্ছে তার ডেফিনেশনটা দেওয়া হয়েছে, আর এখানে চিত্রগুলি, এটা হচ্ছে লজিক সার্কিট। তো লজিক সার্কিটটা বোঝার আছে, তো এটা কিন্তু এখন আমি এই মুহূর্তে বোঝাতে পারছি না, তো চেষ্টা করবো পরে ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, তো তোমরা কিন্তু এটা করে নেবে। এখানে দেখো একটি নট গেট দিয়ে চালিয়েছে, তারপর অ্যান্ড গেট দিয়ে বের করেছে, তার মানে কি এক্স বার ইন্টু ওয়াই বার, অ্যান্ড গেট। তারপর এখানে একটা এক্স অর গেট দিয়ে চালিয়েছে, কি এক্সক্লুসিভ গেট এ এক্সক্লুসিভ ওয়াই। এরপর এই গেটটাকে আবার নট গেট দিয়ে আর অ্যান্ড গেট দিয়ে বার করে দিয়েছে। ঠিক আছে, তারপর আমরা যে আউটপুটটা পেয়েছি এটা হচ্ছে বড় আউটপুট, আর এটা হচ্ছে ডিফারেন্স আউটপুট। দুটো আউটপুট কিন্তু এখানে বেরিয়েছে। এরপর অথবা যে কোশ্চেনটা আছে, একটি 1x8 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট অঙ্কন করো। দেখো 1x8 ডিমাল্টিপ্লেক্সার, তো এখানে ইনপুট লাইন, এটা হচ্ছে তার লজিক ডায়াগ্রাম, তার কি হচ্ছে ব্লক চিত্রের কি ইনপুট লাইন একটা, আউটপুট লাইন কটা হয় 8টা। এখানে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন এটা হচ্ছে 3টা। তো এর ট্রুথ টেবিলটা কেমন হবে দেখো, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল, সিলেকশন লাইন আর আউটপুট। সিলেকশন লাইনটা ধরেই কিন্তু আমাদের আউটপুটটা কীভাবে কোথায় কোথায় আউটপুট যাবে, কোথায় কোথায় আউটপুট যাবে সেটা কিন্তু এই সিলেকশন লাইন কিন্তু নির্ধারণ করবে। সেটা 0 0, এখানে এরপর 3টায় 0 আছে সিলেকশন লাইন, তো এখানে আউটপুট নিশ্চয়ই 0তেই যাবে। এরপর এখানে যেহেতু একটা 1 হয়ে গেছে সেহেতু এখানে 1। এটা হচ্ছে বাইনারি, যেটা 1টা হচ্ছে ডেসিমাল, আর ডেসিমাল 1-এর ডেসিমাল নাম্বার যদি 1 হয় আর বাইনারি নাম্বার তো কত হবে, তাহলে 1 হবে। যেহেতু এখানে বাইনারি ডেসিমাল নাম্বার কত 10, সেহেতু আমাদের বাইনারি নাম্বার এখানে, এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল 2 মানে এখানে হবে। এইভাবে কিন্তু হয়ে গেছে। এরপর আছে যে লজিক সার্কিটটি, সে লজিক সার্কিটটি একটু দেখে নাও। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে আমাদের কি লজিক্যাল যে এক্সপ্রেশনগুলো, প্রত্যেকটার যে লজিক্যাল এক্সপ্রেশনগুলো তৈরি করা হয়েছে, এই যে এইগুলো ধরে ধরে সেটা কি হয়েছে, যেমন এর লজিক্যাল এক্সপ্রেশনটি কি হবে, ও জিরো লজিক্যাল এক্সপ্রেশন কি হবে, এখানে কি আছে 0 আছে 0 আছে 0 আছে, তার মানে এস এর মাথায় বার, S2 এর মাথায় বার, S1 এর মাথায় বার, S0 মাথায় বার। 0 থাকলে এখানে কিন্তু বার হয়ে যায়, আর 1 থাকলে নর্মাল, সেটা কিন্তু আমরা এখানে করেছি। এরপর 0
ওয়ান ও টু ও ওয়ানের যে এক্সপ্রেশন এটাকে এইটাকে ধরবো, এইটাকে ধরে চলে আসবো এদিকে। তো এদিকে কী আছে 0 0 মানে কি এটার মাথায় বার এটার মাথায় বার আর S0 মাথায় নর্মাল থাকবে, ওটা কিন্তু বার হবে না। এই হচ্ছে তার লজিক্যাল এক্সপ্রেশন দুটোরই, আর এটা হচ্ছে তার লজিক সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনপুট লাইন, সিলেকশন লাইন, আর এটা হচ্ছে আউটপুটগুলো। এটা কি দিয়ে করা হয়? এটা হচ্ছে অর গেট দিয়ে করা হয়। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 3x8 ডিকোডারের ট্রুথ টেবিলটি অঙ্কন করো। দেখো এখানে যে আমরা ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3x8 ডিকোডার। এখানে ইনপুট লাইন কটা আছে? ইনপুট লাইন একটা, দুটো, তিনটা, XYZ, এবং আউটপুট কতগুলো আছে? D0 থেকে D7 পর্যন্ত, মোট 8টা। এরপর আমরা যেটা জানি এদিকে যে এটা হয় এটা আমরা এইভাবেই করব। এরপর আউটপুটগুলো কীভাবে বেরোবে? 0 0 হয়ে গেলে আমরা এখানে 1 ধরবো, কারণ এটা যদি আমার বাইনারি নাম্বার 0-র ডেসিমেল নাম্বার কী হয়? 0ই হয়। এরপর যদি তারপরের যে আছে 1, বাইনারি নাম্বার 1-এর ডেসিমেল নাম্বারও 1ই হয়। এরপর আছে 10, এটার বাইনারি নাম্বার 10, তার ডেসিমেল নাম্বার কত হয়? 2, সেহেতু আমরা D2 এর জায়গায় লিখব 1। এরপর আছে বাইনারি নাম্বার 11, 1 আর 1, সেহেতু আমরা এখানে 1 1 কোন ডেসিমেল নাম্বারে হয়? সেটা হয় 3। এলে কিন্তু আমরা 11-এ করেছি, ক্লাস 11-এ, তো সেহেতু এইভাবে আমরা কিন্তু টেবিলটা তৈরি করে দেবো। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটি আঁকো। দেখো এখানে যে আমরা ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সার। এখানে ইনপুট লাইন কতগুলো আছে? I0 থেকে I মানে হচ্ছে ইনপুট, I0 থেকে I7, মোট 8টি। আর এখানে আউটপুট কটা আছে? একটা Y। আর এখানে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন কতগুলো আছে? 3টে, S0, S1, S2। এইভাবে কিন্তু আমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকবো। এর পরের কোয়েশ্চেন হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো এখানে পার্থক্যটা কিন্তু তোমাদের বইয়েই দেওয়া আছে, তো তোমরা একটু দেখে নাও। এখানে পার্থক্যগুলো সবগুলোই দেওয়া আছে, 3টে দেখাচ্ছি টোটাল। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করে নেবে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বা পৃথক পরিবহন বলতে কি বোঝো? এটি এক প্রকার ধারাবাহিক পরিবহন পদ্ধতি। এতে একই সময় একটি করে কারেন্ট পরিবাহিত হয়। প্রত্যেক কারেক্টর আগে ও পরে একটি করে স্টার্ট বিট ও স্টপ বিট থাকে। এর পরের কোশ্চেন আছে টুইস্টেড পেয়ার কেবেলের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখো সুবিধাগুলি দেখো, 1 নম্বরে আছে দুটি কেবল পেঁচানো অবস্থায় থাকার জন্য বাইরের অবাঞ্ছিত শব্দ ও সংকেতকে একত্রে বাধা দান করে। ঠিক আছে, ফলে তারের মধ্যে প্রেরিত সংকেতের সমস্যা হয় না। এই ধরনের কেবল দামে অপেক্ষাকৃত সস্তা, মানে অনেক কম দামে পাওয়া যায়। টেলিফোন লাইন ও ল্যান এর ক্ষেত্রে এই কেবল যথেষ্ট উপযোগী। এইগুলি হচ্ছে সুবিধা। সুবিধাগুলি কিন্তু বইয়ে দেওয়া আছে, এটা বই থেকে আমি দেখাচ্ছি। এরপর দেখো অসুবিধা। অসুবিধা হচ্ছে 1 নাম্বার, অন্যান্য কেবল এর তুলনায় ডেটা প্রেরণের হার অনেক কম। এই কেবলের বিস্তৃত একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে 5 থেকে 6 কিমির মধ্যে থাকবে। সংকেতকে জোরালো করার জন্য কেবল এর কিছু দূর অন্তর রিপিটারের প্রয়োজন হয়। এর পরের কোশ্চেন হচ্ছে রেডিও তরঙ্গ কাকে বলে? এর একটি ব্যবহার লেখো।
তড়িৎচুম্বকীয় বর্ণালীতে 100 সেমি থেকে 10 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গকে রেডিও তরঙ্গ বলে। এর ব্যবহার হচ্ছে রেডিও তরঙ্গগুলি বেশিরভাগই কি হয়, যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটাও বলা যেতে পারে কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক সহ অসংখ্য কাজে ব্যবহৃত হয়। এরপরের কোশ্চেন হচ্ছে বাস টোপোলজির এর একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখো তোমাদের বই কিন্তু এটা কিন্তু দেওয়া আছে। বাস টোপোলজির সুবিধা কি? সুবিধা হচ্ছে যেমন একটি, এই টোপোলজিতে কেবল এর দৈর্ঘ্য যথেষ্ট ছোট হয়, ফলে এই নেটওয়ার্ক গঠনে খরচ কম হয়। এরপর আরও কিন্তু অনেক সুবিধা দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এরপর অসুবিধা কি কি আছে? অসুবিধা দেখো, এই টপোলজিতে সহজ সরল হলেও, এই টপোলজি বলছে সহজ সরল হলেও এর ত্রুটি নির্ধারণ করা খুবই কঠিন। এক্ষেত্রে প্রতিটি নোডকে আলাদাভাবে পরীক্ষা করতে হয়। তাছাড়া আরও অনেক দেওয়া আছে, এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। এর পরের কোশ্চেন হচ্ছে মডেমের কাজ কি? দেখো, মডেম হলো একটি যন্ত্র যা একটি প্রেরিত অ্যানালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে অ্যানালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এই উদ্দেশ্য হলো সহজে সংকেত পাঠানো। এর উদ্দেশ্যটা কি? সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। এর পরের কোশ্চেন হচ্ছে হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোড এর মধ্যে দুটি পার্থক্য লেখো। এর পার্থক্য কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। 1 নম্বর, তথ্য প্রেরণ উভয় দিকেই হতে পারে, তবে একই সময় নয়। তথ্য প্রেরণ একই সময় উভয় দিকে হতে পারে। আরেকটা হচ্ছে কি, এক্ষেত্রে শর্তসাপেক্ষে দুটি ডিভাইসকে প্রেরক ও গ্রাহক হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে দুটি ডিভাইসেই একই সময়ে প্রেরক ও গ্রাহক হিসেবে কাজ করতে পারে। এরপর বাকি যে এগুলো আছে সেগুলো একটু তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে, এটা বই থেকেই। এর পরের কোশ্চেন হচ্ছে ব্যান্ডউইথ কি আর রিপিটারের কাজ কি? দেখো, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয়। দেখো, রিপিটারের কাজটা কি? নেটওয়ার্ককে ব্যবহৃত কেবল বা তারের মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সংকেত নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে। রিপিটার সংকেতকে গ্রহণ করে পুনরায় সচেত করে, অর্থাৎ রিপিটার ব্যবহারের ফলে দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত এই গতি ঠিকমতো বজায় থাকে। তো এর পরের যে কোশ্চেন হচ্ছে 3 নম্বর, একটি HTML কোড লিখো যার সাহায্যে যে ওয়েব পেজটি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। টাইটেল অফ দ্য ওয়েব পেজ, মানে টাইটেলটা হবে কি কোভিড-19 গাইডলাইন্স। ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। আর হেডলাইন থাকবে টু প্রটেক্ট ইউর সেলফ অ্যান্ড আদার্স ফ্রম কোভিড-19। ইমেজ থাকবে একটি ফটো থাকবে করোনার। আর আনঅর্ডার লিস্ট অনুযায়ী এইগুলো থাকবে, ওয়ার মাস্ক, কিপ সোশ্যাল ডিস্টেন্স, আর ওয়াশ ইওর হ্যান্ড, ঠিক আছে, টেক ভ্যাকসিন, এই সবগুলো কিন্তু থাকবে। তো HTML পেজটি তৈরি করে এখানে আমি যে ট্যাগগুলো দেখাচ্ছি এই ট্যাগগুলো ব্যবহার করে কিন্তু আমাদের এই ওয়েব পেজটি তৈরি হয়ে যাবে। তো এই ট্যাগগুলি আমি আর বিস্তারিত বলছি না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এগুলো কিন্তু তোমরা একটু খাতায় লিখে নাও এবং এটা হচ্ছে এর ট্যাগ বা কোড। আর এর আউটপুটটা কীরকম দেখতে হয়, এরকম হবে এর আউটপুটটা। তো ঠিক আছে।
তো দেখে নাও। আর একটা অর্থবাদী কোশ্চেন আছে, HTML ট্যাগ এর নাম লেখো যার এন্ড ট্যাগ নেই। এন্ড ট্যাগ নেই বা শেষ নেই যার, সেরকম ট্যাগ হচ্ছে যেমন BR, এই ট্যাগের কোনো শেষ হয় না, কারণ এটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য ব্যবহার হয়। আর একটা হবে যেমন ইমেজ, ছবি দেওয়ার জন্য যেটা হয়, এই ট্যাগ ছবিকে আনার জন্য ব্যবহার করা হয়। এই ট্যাগগুলির কিন্তু কোনো শেষ নেই। এর পরের যে কোশ্চেন হচ্ছে, HTML এ HR, স্ট্রং আর IMG এই ট্যাগের ব্যবহার বা উদাহরণ সহ লিখো। তো চলো, প্রথমে আমি HR যে ট্যাগটি রয়েছে তার সম্বন্ধে বলছি। HR ট্যাগ সাধারণত HTML HR ট্যাগ কোনো ডকুমেন্ট কিংবা কোনো লাইনে ব্যবহার করলে নিচের দিকে লম্বা রেখা তৈরি হয়। HR ট্যাগ আসলে হরাইজন্টাল লাইনকে বোঝায়। অনেক সময় কিছু সাইটে দেখা যায় কোনো ডকুমেন্টের শেষের দিকে লম্বা রেখা বা আন্ডারলাইন থাকে, সেগুলো মূলত HR ট্যাগ ব্যবহার করে করা হয়ে থাকে। এরপরে আসছে আমি স্ট্রং ট্যাগ। আমরা বি ট্যাগের পরিবর্তে টেক্সট বোল্ড করার জন্য স্ট্রং ও ব্যবহার করতে পারি। বি ট্যাগ বোল্ড এবং স্ট্রং ট্যাগের একই কাজ মনে হলেও স্ট্রং ট্যাগ ব্যবহারে ওয়েব কন্টেন্টগুলো সিইও ফ্রেন্ডলি হয়ে থাকে, আর তাই স্ট্রং ট্যাগ বেশি ব্যবহার হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি, HTML স্ট্রং ট্যাগ হলো একটি শব্দগুচ্ছ ট্যাগ যা ব্রাউজারে একটি নথির গুরুত্বপূর্ণ পাঠ্যকে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এরপর আসছি ইমেজ ট্যাগে। ইমেজ শব্দ থেকে IMG ট্যাগের নামকরণ করা হয়েছে। ছবি দেখাতে এই ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের মাঝে SRC নামে একটি অ্যাট্রিবিউট থাকে। এই অ্যাট্রিবিউটের মাঝে ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হয়। এর উদাহরণটি দেখে নাও। এর পরের কোশ্চেন হচ্ছে, HREF এর পূর্ণরূপ লেখো। এর ফুল ফর্ম বা পূর্ণরূপটি হলো হাইপার রিফারেন্স। এর পরের কোশ্চেন হচ্ছে, ফ্রেমসেট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট লেখো। ফ্রেমসেট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো, একটি হচ্ছে নেম আর একটি হচ্ছে SRC। এর পরের কোশ্চেন হচ্ছে, MS এক্সেলের রাউন্ড, ABS ও কাউন্ট ইফ ফাংশনগুলির কাজ উদাহরণ সহ লেখো। প্রথমে আছে রাউন্ড ফাংশন। তো অনেক সময় দেখা যায় টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে 2 অঙ্কের চেয়ে বেশি সংখ্যা থাকে। রাউন্ড ফাংশনের সাহায্যে এই সমস্ত সংখ্যাগুলিকে রাউন্ড করে দশমিক বিন্দুর পর 2 অঙ্কের সংখ্যায় প্রকাশ করা যায়। উদাহরণটি হলো, দেখে নাও। এরপর আসছে ABS ফাংশন। এটি একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। একটি সংখ্যার পরম মান প্রদান করে এই ফাংশন। তো দেখো উদাহরণটি দেখে নাও ভালো করে। এরপর কাউন্ট ইফ ফাংশন। কোনো ডেটা রেঞ্জে একটি নির্দিষ্ট ডেটা কতবার আছে তা প্রদর্শন করে। এটি একটি স্ট্যাটিক্যাল ফাংশন। তো উদাহরণটি দেখে নাও। কোশ্চেন হচ্ছে, MS এক্সেলে একটি ওয়ার্কশিটের প্রথম সেল অ্যাড্রেসটি কী হবে? অ্যান্সার হবে A1। কোশ্চেন, MS এক্সেলে নিম্নলিখিত টেবিলটির সেলগুলিতে গ্রিন রং দিয়ে ভর্তি করো যেখানে স্যালারি 5000-এর কম। দেখো এখানে স্টেপগুলি পরপর লেখা আছে, এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, তো তোমরা একটু দেখে নাও এবং খাতায় লিখে নাও। স্টেপগুলি করা আছে, ঠিক আছে। এর পরের কোশ্চেন হচ্ছে, ওয়ার্কশিটের একাধিক সেল কিভাবে মার্জ করবে? দেখো মার্জ সেল করার স্টেপগুলি দেওয়া হয়েছে, দেখে নাও। এর পরের কোশ্চেন, A1, A2, A3, A4 সেলের
4টি সংখ্যার গড় নির্ণয়ের পদ্ধতি উল্লেখ করো। গড় নির্ণয়ের জন্য আমরা এভারেজ ফাংশন ব্যবহার করব। ইকুয়াল এভারেজ লিখে ব্র্যাকেটের মধ্যে A1:A4 লিখে যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু ওই সেলের ড্রেসের যে ভ্যালুগুলি থাকবে তার গড় মান নির্ণয় হবে।